স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার নির্দেশে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতাদের দাবি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার নবনির্বাচিত সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো আওয়ামী লীগ। গত ১.৫ বছর ধরে কারাগারে বন্দী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুক্তেরাদেহি রাজপথে মরণপণ লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটি। রাজনীতিতে আবারও ফিরছে হরতাল অবরোধের সেই পুরনো ও ভয়াবহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাবেক প্রেস সচিবের শফিকের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাজধানীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার ফরিদপুরের নগরকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আরেকটি ৫ আগস্ট হতে পারে, হুঁশিয়ারি জামায়াত এমপি মাসুদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২৪ ঘণ্টায় ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পারমাণবিক কেন্দ্রে হামলা হলে অস্তিত্ব সংকটে পড়বে উপসাগরীয় শহরগুলো, হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত করা এবং রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন ইস্যুতে সরকারের নির্দেশ সমালোচনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য মাঠে নামার কৌশল নিয়ে আলোচনা করছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে সম্ভাব্য কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, সংগঠনকে শক্তিশালী রাখতে হবে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী দলীয় নেতারা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন। দলটির এক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা এখন সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী দল যে কোনো সময় বড় কর্মসূচি ঘোষণা করতে পারে। নেতাকর্মীদের ইতিমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করছেন। এদিকে দলীয় নেতারা বলছেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য হবে জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। তারা দাবি করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এখনও পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বড় কর্মসূচি ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় কমিটি শীঘ্রই কর্মসূচি ঘোষণা করতে পারে। সেই কর্মসূচির মধ্যে সমাবেশ, বিক্ষোভ, মিছিল এবং রাজনৈতিক সমাবেশ থাকতে পারে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, যদি আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ঘোষণা দেয়, তাহলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়তে পারে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেদিকে সবারই দৃষ্টি রাখা জরুরি। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগের সম্ভাব্য আন্দোলন কর্মসূচি দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে সবার নজর এখন সেই দিকেই। তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির মামলা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির বারবার চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। সোমবার ঢাকার একটি আদালতে দলের পক্ষ থেকে এই মামলা করা হয়। জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক এক নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির সঙ্গে তারেক রহমানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। দলের আইনজীবী
আইনজীবীরা আদালতে দাখিল করা মামলার আবেদনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখার এক নেতা সাংবাদিকদের বলেন, ভোট চুরির মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যদিকে বিএনপি নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। দলের এক মুখপাত্র বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এ ধরনের মিথ্যা মামলা করছে, এতে সত্যকে আড়াল করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই মামলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সম্পর্কেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে আদালত মামলাটি গ্রহণ করবেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে। মামলার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলা দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। দিল্লি থেকে আনন্দবাজারকে লাইভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন শেখ হাসিনা। দিল্লি থেকে এক লাইভ সাক্ষাৎকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাম্প্রতিক নানা বিতর্কিত ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। লাইভ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করেছি, কিন্তু কিছু রাজনৈতিক শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকার ইচ্ছা রয়েছে তার। তিনি দাবি করেন, তার সরকারের সময়ে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের বিষয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ সবকিছু দেখছে এবং সময় হলে তারা তাদের মতামত অবশ্যই প্রকাশ করবে। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। এদিকে এবার নবনির্বাচিত সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো আওয়ামী লীগ। গত ১.৫ বছর ধরে কারাগারে বন্দী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুক্তি না দিলে রাজপথে মরণপণ লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটি। রাজনীতিতে কি আবারও ফিরছে হরতাল অরোধের সেই পুরনো ও ভয়াবহ বাংলাদেশের রাজনীতি কি তবে আবারও হরতাল অরোধের সেই পুরনো ও ভয়াবহ সংস্কৃতির দিকে ফিরে যাচ্ছে? গত ১.৫ বছর ধরে কারাগারে বন্দী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুক্তি না দিলে রাজপথে মরণপণ লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটি। বিশেষ করে আগামী ১৪ এপ্রিল সামনে রেখে দলটির পক্ষ থেকে দেওয়া এই আলটিমেটাম তারেক রহমানের নবনির্বাচিত সরকারকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব, আওয়ামী লীগের এই কঠোর আন্দোলন কি কেবলই হুমকি নাকি বড় কোনো রাজনৈতিক ঝড়ের সংকেত? আওয়ামী লীগের দলীয় সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা দিল্লি থেকে তৃণমূলের নেতাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, নেতাকর্মীদের জেলখানায় রেখে কোনো সমঝোতা নয়। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে যদি গণহারে গ্রেপ্তার বন্ধ এবং সিনিয়র নেতাদের জামিন নিশ্চিত করা না হয়, তবে তারা সারা দেশে অসহযোগ আন্দোলন বা সর্বাত্মক হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে। বিশেষ করে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিমদের মতো নেতারা মাঠ পর্যায়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে এই গ্রেপ্তারের বিরুদ্ধে জোর লবিং শুরু করেছেন। তার দাবি, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিনা বিচারে শত শত নেতাকর্মীকে আটকে রেখেছে। জয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিলে এবং আমাদের ভাইদের মুক্তি না দিলে রাজপথে ফয়সালা হবে রাজপথেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা চায় ১৪ এপ্রিল জনসমুদ্রকে ঢাল হিসেবে ব্যবহার করে জেল ভাঙার
ভাঙার মতো গণজোয়ার তৈরি করতে। ফলে ঢাকার রাজপথ এখন এক ভয়াবহ স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আওয়ামী লীগের এই আলটিমেটামকে সরাসরি উড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হবেই, রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। তবে মাঠ পর্যায়ের গোয়েন্দা রিপোর্ট বলছে 14 এপ্রিলকে কেন্দ্র করে ছদ্মবেশী ছাত্রকর্মীদের যে অনুপ্রবেশ শুরু হয়েছে, তারা মূলত কেন্দ্রীয় নেতাদের মুক্ত করার একটি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে। ফলে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং কারাগারে নিরাপত্তা ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট করা হয়েছে। এনসিপি জোটের নেতা হাসনাত আবদুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিলে ছাত্র জনতা বসে থাকবে না। একদিকে আওয়ামী লীগের মুক্তি চাই আন্দোলন, অন্যদিকে সরকারের বিচার চাই অনড়-অবস্থান। এই দুই মেরুর মাঝখানে পড়ে সাধারণ মানুষ কি আবারও সহিংসার শিকলবন্দী হতে যাচ্ছে? 14 এপ্রিল কি সত্যি হবে সেই আন্দোলনের যাত্রা, নাকি পর্দার আড়ালে কোনো সমঝোতা হবে? তবে একটি বিষয় স্পষ্ট, মার্চ মাস বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দেবে। 14 এপ্রিল আওয়ামী লীগের ঢাকা চলো কর্মসূচির জন্য বিগ বাজেট পাস আওয়ামী লীগের। দেশব্যাপী গণজোয়ার, রাজধানীতে ভিড়। 2 দিন আগে থেকেই ঢাকামুখী আওয়ামী কর্মীরা। দীর্ঘ 18 মাসের রুদ্ধশ্বাস নীরবতা কি তবে এক বিশাল রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিল? 14 এপ্রিলকে সামনে রেখে আওয়ামী লীগের ঢাকা চলো কর্মসূচি ঘিরে সারা দেশে শুরু হয়েছে অভূতপূর্ব চাঞ্চল্য। গোয়েন্দা রিপোর্ট বলছে, কর্মসূচি সফল করতে কয়েক কোটি টাকার বিশেষ অ্যাকশন বাজেট পাশ করা হয়েছে। রাজধানীর হোটেল থেকে শুরু করে অলিতে গলিতে 2 দিন আগে থেকেই অবস্থান নিতে শুরু করেছেন ছদ্মবেশী নেতাকর্মীরা। আজ আমরা দেখাবো আওয়ামী লীগের এই কামব্যাক মিশনের নেপথ্যের সব গোপন সমীকরণ। 14 এপ্রিল কর্মসূচি এখনও 2 দিন বাকি, অথচ বাস টার্মিনালগুলোতে সাধারণ যাত্রীদের চেয়ে রাজনৈতিক কর্মীরার আনাগোনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম থেকে আসা বাসগুলোতে সুঠামদেহী যুবকদের ভিড় চোখে পড়ার মতো। তৃণমূলের এক নেতা আমাদের ক্যামেরার আড়ালে জানিয়েছেন, প্রশাসনের তল্লাশি এড়াতে তারা সাধারণ পোশাক এবং ভিন্ন ভিন্ন পরিচয়ে 2 দিন আগেই ঢাকায় ঢুকছেন। ঢাকার মেস, আত্মীয়দের বাসা, এমনকি অনেক ছোট হোটেলেও তারা আশ্রয় নিচ্ছেন। তাদের সবার গন্তব্য 14 এপ্রিল ভোরে ধানমন্ডি 32 নম্বর চত্বর। 18 মাস পর এই বিশাল কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ যে বড় ধরনের বাজেট পাশ করেছে, তার কিছু তথ্য আমাদের হাতে এসেছে। দলীয় সূত্র বলছে, দিল্লি থেকে শেখ হাসিনা এবং লন্ডন থেকে সজীব ওয়াজেদ জয়ের সরাসরি তদারকিতে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঢাকায় আসা ও থাকার খরচ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অ্যাকশন টিম পরিচালনায়, ডিজিটাল প্রোপাগান্ডা এবং সরাসরি ভিডিও ভাষণের কারিগরি প্রস্তুতিতে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফামা বাহাউদ্দিন নাসিম এই বাজেট ও জনবল বণ্টনের মূল দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের এই ঢাকা চলো কর্মসূচিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তারেক রহমানের নবনির্বাচিত সরকার। রাজধানীর প্রতিটি মোড়ে তল্লাশি বাড়ানো হয়েছে। তবে নেতাকর্মীরা যেভাবে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন, তাতে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এদিকে এনসিপি জোটের সার্জি সালাম হুঁশিয়ারি দিয়েছেন, বাধা না আসলে প্রতিরোধ হবে। সংঘাতের এই আশঙ্কায় সাধারণ মানুষের মনে কাজ করছে চরম আতঙ্ক। ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ হাসপাতালকে ইতোমধ্যে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। সাবেক প্রেস সচিবের শফিকের বিরুদ্ধে 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে ভাইয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রায় 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সূত্র অনুযায়ী শফিকুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মন্ত্রণালয়গুলোতে অনৈতিক ব্যবসায়িক সুবিধা গ্রহণের চেষ্টা করেছেন। অভিযোগে তাকে ডাস্টবিন শফিক হিসেবে অভিহিত করা হয়েছে। সবচেয়ে বড় অভিযোগটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নাসিক কেন্দ্রিক। সেখানে উল্লেখ করা হয়েছে, শফিকুল আলম তার ভাইকে নাসিকের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে যোগসাজশের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দুদক সূত্র নিশ্চিত করেছে, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার বিলুপ্তির পরপরই শফিকুল আলম এবং সাবেক উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তারা সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান MGH গ্রুপের অর্থায়নে পরিচালিত হতে যাওয়া নতুন ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদাতে যোগ দিয়েছেন। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই MGH গ্রুপের প্রধান নির্বাহী আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে থাকা 100 কোটি টাকার দুর্নীতি মামলা প্রত্যাহার করা হয়। এর পরপরই সরকারের প্রভাবশালী 2 ব্যক্তির ওই গ্রুপের প্রতিষ্ঠানে যোগদানকে স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জানা গেছে এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদের বিরুদ্ধে ২০২২ সালে ১৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছিল দুদক। ২০২৪ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে চার্জশিটও অনুমোদিত হয়। তবে গত বছরের ১৫ অক্টোবর পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই এই মর্মে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন আদালত। বিশ্লেষকদের মতে সরকারের উচ্চ পদে থাকাকালীন যে প্রতিষ্ঠানকে আইনি সুবিধা দেওয়া হয়েছে, পদ ছাড়ার পরপরই সেই প্রতিষ্ঠানে যোগ দেওয়া প্রশাসনিক স্বচ্ছতা ও নৈতিকতার চরম পরিপন্থী। এই নিয়োগ এবং মামলা প্রত্যাহারের পেছনে কোনো লেনদেন ছিল কিনা তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হচ্ছে। ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস। সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে আর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ভবিষ্যৎবাণী ছিল ভাবী প্রধানমন্ত্রীর যাত্রাপথ কোনোভাবেই মসৃণ হবে না। তাদের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে, তৈরি হয় জ্বালানি সংকট। সরকারের তরফে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও কোনো পরামর্শ কাজে আসেনি। একের পর এক পেট্রোল পাম্প শূন্য হতে শুরু করে। এখনও বাংলাদেশ সেই সংকট থেকে মুক্ত হতে পারেনি। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হাম। বাংলাদেশে বিগত ১ মাসের হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। ১,০০০-এর বেশি শিশু এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। রাজধানী ঢাকাসহ কমবেশি সব শহরেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাম মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আক্রান্ত জেলা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সরকার ১০ কোটি টিকা কেনার উদ্যোগ নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ৪ শিশুর রবিবার মৃত্যু হয়েছে। এই নিয়ে শুধু রাজধানীতেই ১২ শিশুর মৃত্যু হল। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানিয়ে গেছে, রাজশাহী ছাড়া ঢাকা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হামের প্রাদুর্ভাব সবথেকে বেশি। জানা যাচ্ছে দুটি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১. প্রয়োজনের তুলনায় হামের টিকার যোগান কম। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেকের বাধ্যতামূলক ২টি টিকা নেওয়া ছিল না। গ্যাভির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ পরিস্থিতিকে রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার কথায় কত শিশু হামের বাধ্যতামূলক ২টি টিকা নেয়নি তার কোনো হিসেব সরকারের ঘরে নেই। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সরকার থেকে ৬০০ কোটি টাকা নতুন টিকা কেনার জন্য বরাদ্দ করা হয়েছে। তার আরও অভিযোগ, গত ৮ বছর অতি সংক্রমক এই রোগটির টিকা না দেওয়ার কারণে এখন হামের প্রকোপ আবার দেখা দিয়েছে। তবে তার এই দাবি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, গত ৮ বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছেন তা ঠিক নয়। প্রকৃতপক্ষে ৬ বছর আগে ২০২০ সালেও হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেটা পরের বছরেও চালু ছিল। কর্মসূচির বাইরেও নিয়মিত টিকা দেওয়া হয়। এই বিষয়ে ওপেন সোর্স অনুসন্ধানের ফেসবুকেই ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারির মধ্যে অসংখ্য পোস্ট খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার টিম। সেগুলিতে সে সময় হাম ও রুবেলার ক্যাম্পেইনের আওতায় শিশুদের টিকা দেওয়া হয়েছিল। সেই সব কর্মসূচির ছবিও প্রকাশ করা হয়। মহামারীর প্রথম দিকের মাসগুলোতে টিকাদান সেবা ব্যাহত হতে শুরু করলেও ২০২০ সালের জুনে বাংলাদেশ রুটিন পরিষেবা পুনরায় শুরু করে। ওই বছর ডিসেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত সফলভাবে হাম ও রুবেলার গণটিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। এর আওতায় ৩,৬০,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রীর দাবি যে সত্য নয় সেটা জানিয়ে দিয়েছেন তার দফতরের এক অধিকর্তা। তিনি বলেন, টিকা ইপিআই-এর নিয়মিত কার্যক্রমের অংশ এবং সবসময় দেওয়া হয়। সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুদের হামের ২টি টিকা দেওয়া হলেও এর অতিরিক্ত হিসেবে প্রতি ৪ বছর পরপর হামের টিকা দেওয়ার যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়, ২০২৪-এ তা নেওয়া হয়নি। রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট। রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে। শনিবার ৪ এপ্রিল দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এদিন দুপুর 1:45 দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস আরও জানায় গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও জানিয়ে দেব এবার ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ। ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার 4 এপ্রিল বিকেল 5টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গ্রাম গোয়ালদি গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুই পক্ষের লোকজন মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় দুই পক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসুল শামদানি আজাদ বলেন, নগরকান্দার বনগ্রামের মোল্লা গ্রুপ ও পাশের গ্রাম গোয়ালদি গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে পরপর দুদিন সংঘর্ষে জড়িয়েছে 9টি গ্রামের মানুষ। এতে অন্তত শতাধিক আহতের খবর পাওয়া গেছে। শনিবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বেলা 12টার পর সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আরেকটি 5 আগস্ট হতে পারে, হুঁশিয়ারি জামায়াত এমপি মাসুদের। গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করলে দেশে আরেকটি 5 আগস্ট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এমপি ড শফিকুল ইসলাম মাসুদ। আজ শনিবার বিকেলে রাজধানীর বাইতুল মুকাররমের উত্তর গেটে 11 দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ ভাবেন, আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, আপনারা সংসদের 2/3 ক্ষমতার বলে যদি তা প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন জনগণ গত 5 তারিখে আগস্টে সংসদে গিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। সেই জনতাকে উপেক্ষা করার ফল শুভ হবে না। তিনি বলেন, নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু 5 আগস্টের সেই গণ অভ্যুত্থান ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে এদের 70% মানুষ যে মতামত ব্যক্ত করেছে তা যে অস্বীকার করা মানে হল আরেকটি গণ অভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি 5 আগস্ট খুব সন্নিকটে। জামায়াতের এই এমপি বলেন, আমরা প্রত্যাশা করি 11 দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সরকার জনগণের পালস বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে। বাদ আসর অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হবার কথা রয়েছে। 24 ঘণ্টায় 87,700 লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার। সারা দেশে 24 ঘণ্টায় 87,700 লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, 64 জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 391টি অভিযান পরিচালনা করে 191টি মামলায় সর্বমোট 9,35,070 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলায় একজনকে 2 মাসের, চাঁদপুর জেলায় একজনকে 1 বছর, গাজীপুর জেলায় একজনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 64 জেলা থেকে অবৈধভাবে মজুতকৃত ডিজেল 67,400 লিটার, অকটেন 6,444 লিটার এবং পেট্রোল 13,856 লিটার সহ সর্বমোট 87,700 লিটার জ্বালানি উদ্ধার হয়েছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী, আমিনবাজার সহ অন্যান্য এলাকায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় ধাউর উত্তরা বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে উন্মুক্ত জ্বালানি তেল বিক্রি করতে দেখা যায়। মোবাইল কোর্টের গাড়ি দেখামাত্র দোকানদার পালিয়ে যায়।
ওই দোকান থেকে 100 লিটার ডিজেল ও 10 লিটার অকটেন উদ্ধার করা হয়। এই ডিজেল ও অকটেন নিকটবর্তী ফিলিং স্টেশনের মাধ্যমে গ্রাহকদের নিকট বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 27 মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় সিদ্ধান্তের আলোকে সারা দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করেছেন। ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন। প্রয়োজন মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে পদক্ষেপ নেবেন ও প্রতিবেদন পেশ করবেন। ব্রিফিংয়ে বিভাগবাড়ি ট্যাগ অফিসারের সংখ্যাও জানানো হয়। ঢাকা বিভাগের 13টি জেলায় 479 জন, চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় 330 জন, রাজশাহী বিভাগের 8টি জেলায় 340 জন, খুলনা বিভাগের 10টি জেলায় 301 জন, রংপুর বিভাগের 8টি জেলায় 356 জন, বরিশাল বিভাগের 6টি জেলায় 61 জন, ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় 104 জন ও সিলেট বিভাগের 4টি জেলায় 135 জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় 116 জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 62 জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে 31 মার্চ 2026 তারিখে ডিজেলের প্রকৃত মজুদ 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, পেট্রোল 11,431 মেট্রিক টন ও জেট ফুয়েল 44,609 মেট্রিক টন। এমত অবস্থায় দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই মর্মে সকলকে অবহিত করা হয়। কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে কুয়েতে হামলায় একটি CH-47 চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম শুক্রবারে খবর জানিয়েছে। তাসনিম ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের একাধিক ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে ছবি প্রকাশের মাধ্যমে এখন পুরো ঘটনার পরিস্থিতি পরিষ্কার হচ্ছে। তবে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ইরান একটি নিচ্চ সশস্ত্র গোষ্ঠীর হামলায় তা নিয়ে কিছু উল্লেখ করেনি তারা। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ও ইরান সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। এদিকে শুক্রবার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং 5টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। IRGC দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য কালো দিন হিসেবে অভিহিত করেছে। পারমাণবিক কেন্দ্রে হামলা হলে অস্তিত্ব সংকটে পড়বে উপসাগরীয় শহরগুলো, হুঁশিয়ারি ইরানের। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং এর তেজস্ক্রিয়তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই বিপর্যয়ের প্রভাব কেবল তেহরানে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিবেশী রাজধানীগুলোতেও ছড়িয়ে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে আরাগচি পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার হামলার সময় পশ্চিমা বিশ্ব যেভাবে সরব হয়েছিল, বুশেহের কেন্দ্রে বারবার হামলার ঘটনায় তাদের সেই নীরবতা অত্যন্ত রহস্যজনক এবং হতাশাজনক। তেহরান থেকে প্রায় 750 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি মূলত রাশিয়ার কারিগরি সহায়তায় এবং নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পরিচালিত হয়। বর্তমানে এটি ইরানকে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। আরাগুচি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কেন্দ্রে যে কোনো বড় ধরনের হামলা হলে উদ্ভূত তেজস্ক্রিয়তা উপসাগরীয় দেশগুলোর জনজীবন বিপন্ন করে তুলবে।